ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আরে ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমারে। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মেঘলা জান্নাত পার্বত্য কাব্য লাইভ অনুষ্ঠানে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই আমি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পার্বত্য কাব্যের প্রতিনিধি যারা আছেন, পরিচালক কমিটিতে যারা আছেন তাদের সবাইকে। সুপ্রিয় সুধী, আমরা জানি সবাই যে পার্বত্য কাব্য সংগঠনটি কতটা প্রসিদ্ধ, কতটা নির্মল, কতটা স্বচ্ছ, চমৎকার একটি সংগঠন। এবং এই সংগঠনে সবচেয়ে বড় উপজীব্য হচ্ছে ভালোবাসা। জি, এই সংগঠনটির সবচেয়ে বড় বিষয় যেটি আমার কাছে মনে হয়েছে সেটি আর কিছু নয়, ভালোবাসা। ভালোবাসা দিয়ে, ভালোবাসা নিয়ে কিভাবে কাজ করতে হয় এই সংগঠন অর্থাৎ পার্বত্য কাব্য জানে, যার প্রেক্ষিতে এভাবে আমরা একত্রিত হতে পারছি, ভালোবাসার বন্ধনে সমৃদ্ধ করতে পারছি সাহিত্যকে এবং সমৃদ্ধ করতে পারছি আমাদের সাহিত্যপ্রেমী এই যে আমাদের এই সংগঠনগুলি, সেই সংগঠনগুলিকে। আমি জানি না আমাকে শুনতে পাচ্ছেন কিনা, কেউ যদি বলেন যে শুনতে পাচ্ছেন খুব ভালো লাগবে। আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি এখানে রেজাউল করিম বিশ্বাস ভাইয়াকে খুব সুন্দর উপস্থাপনা করছেন, অনেক ধন্যবাদ ভাইয়া। এই যে যেটা বলছিলাম, ভালোবাসা, এই মানে এই পার্বত্য কাব্যের সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কিভাবে দিয়ে উৎসাহিত করতে হয় পার্বত্য কাব্যের প্রতিনিধি তথা সকল সংগঠনের সকল সদস্যরা খুব ভালোভাবেই জানেন। এই যে প্রথমে আমাকে খুব সুন্দর উপস্থাপনা করছেন বলে আমাকে উদ্বুদ্ধ করলেন, আমাকে অনুপ্রেরণা যোগালেন, আমাকে উৎসাহিত করলেন, অনেক ধন্যবাদ ভাইয়া। মেঘলা আপু খুব মিষ্টি করে কথা বলেন, অনেক ধন্যবাদ। লিখেছেন পত্রলেখা ঘোষ আপু, অনেক ধন্যবাদ পত্রলেখা ঘোষ আপু। আপনাদের ভালোবাসাই আসলে চেষ্টা করি কথা বলতে। আমাদের সাথে আরও আছেন লাক্ষ্মী, স্বাগতম প্রিয় কবি, অনেক ধন্যবাদ, আপনাকেও স্বাগতম, ভালোবাসা জানবেন। তো পার্বত্য কাব্যের বৈশিষ্ট্য তো বলে দিলাম আমার ভাষায়, আর আপনারা আমার সাথে আজকে যারা থাকবেন সবাইকে স্বাগত আবারও জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকে মূলত বিষয় হচ্ছে কবির কথা বলা, কবি হয়ে ওঠার গল্প। আসলে আমি প্রথমত ফার্স্ট কল আমি কবি নই, তবে লেখালেখি করছি। আর লেখালেখির প্রতি প্রেম বা কবিতার প্রতি প্রেম কিভাবে জন্ম হলো আমার, সে বিষয়ে আমি একটু একটু করে বলবো, ফাঁকে ফাঁকে একটা দুইটা কবিতাও বলবো। তো আমি একটা চাকরি করি। আমি প্রথমে আসি যে আমার বর্তমান পরিস্থিতি, আমি একটা জব করছি, ইউনিভার্সিটিতে আছি প্রভাষক হিসেবে। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে বাংলাদেশ, আপনারা সবাই জানেন একটা ইউনিভার্সিটি, বাংলাদেশ এশিয়ান ইউনিভার্সিটি, সেখানে জয়েন করি এবং আপনাদের উৎসাহে, আপনাদের প্রেরণায় আলহামদুলিল্লাহ 2.5 বছর যাবৎ জবটা করছি। তারপর বৈবাহিক অবস্থা, জি আমি বিবাহিত, আমি এক সন্তানের জননী আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আর
কবিতা প্রেম, এটা গেল আমার সাংসারিক অবস্থান। আলহামদুলিল্লাহ আমার একজন স্বামী আছেন, আমার একটি সন্তান, আমার একটি মা, আমার একটি বাবা, আমার আমরা এক ভাই এক বোন। আলহামদুলিল্লাহ আমার সব কিছুই আসলে একটা একটা করে। তবে আপনাদের ভালোবাসা অস্বীকার করা যায় না, আপনারাও আছেন আমার সাথে, এটা আমি অবশ্যই বিশ্বাস করি, মানি এবং জানি। আর এটা গেল আমার পড়াশোনা, আমার ব্যাকগ্রাউন্ড, আমি কি করছি। এখন বলবো যে কবিতা প্রেমী বলে যে দাবি করি আমি, সেই প্রসঙ্গে কবিতা প্রেম, যদিও আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ইঞ্জিনিয়ার, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার বেসিক, কিন্তু কবিতার সাথে আসলে ইঞ্জিনিয়ারিং কিভাবে যায়, বিষয়টা এরকম। আমার আব্বু বাংলাদেশ লেখক সমিতির মহাসচিব, মরমী কবি কবি GMA হামিদ আল মুজাদ্দেদি। সেই সাথে আব্বু একজন সরকারি চাকরিজীবী ছিলেন, রিটায়ার্ড করেছেন। আব্বু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ছিলেন, উনিও একজন ইঞ্জিনিয়ার। তো ছোটবেলা থেকে বাবাকে দেখতাম যে বাবা প্রচুর লেখালেখি করতেন। আমাদের বাসায় আব্বু এমনও দিন গিয়েছে যে আব্বু লেখালেখি করতে করতে খাবারের কথা ভুলে গিয়েছেন। আব্বু লেখালেখি করতে খাবারের কথা ভুলে গিয়েছেন, দুপুরে খাননি, লিখছেন কি ব্যাপার, ছুটির দিনগুলিতে বিশেষ করে। তো কি ব্যাপার আব্বু, খাবা না আজকে, লাঞ্চ করবা না? আল্লাহ আমি খাই নাই এখনো, আচ্ছা ঠিক আছে। এমন হয়, এরকম ঘটনা বহু ঘটেছে। তা আব্বুর যে একটা লেখালেখির অভ্যাস, ওটা থেকে আসলে আমার প্রথমে ইনক্লুড হয় ভেতরে, যে আমিও, আব্বু কি লেখে সারাদিন, আমিও একটু লিখবো। কি লিখবো? গল্প লিখবো, কবিতা লিখবো, কি লেখার আছে আমার? এই যে আব্বুর কাছ থেকে একটু 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 করে লেখার প্রতি উদ্বুদ্ধ হওয়া, উৎসাহিত হওয়া। তারপর থেকে যেটা হয়, যখন একটু বুঝতে শিখেছি, চলাফেরা করতে পারি, আব্বু বিভিন্ন সাহিত্য সভায় যেতেন, আমাকে নিয়ে নিয়ে যেতেন। তো আমি যেতাম আব্বুর সাথে, বিভিন্ন সাহিত্য সভায় যেতাম। তো এতটুকু ছোট ছোট মানে বাচ্চারা হয় কি, কোনো সাহিত্য সভায় গেলে মানে চঞ্চল, খুব চঞ্চল থাকে, দৌড়াদৌড়ি করে, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, কারণ বাচ্চারা তো স্থির না। কিন্তু আমার বেলায় হয়েছে কি, আমিও খুব অস্থির, কিন্তু ওই যে যেতে যেতে একটা অভ্যস্ততায় পরিণত হয়ে যায়, এবং ওই ধৈর্য ধরে, হ্যাঁ, কিভাবে এই যে একের পর এক কবিগণ, সাহিত্যিকগণ, সংগঠকরা বক্তব্য দিয়ে যাচ্ছেন স্টেজে, এগুলি বসে বসে শুনতে 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 শুনতে, ওই যে ধৈর্য, ওই যে জানা, কানে শোনা, ওটা আস্তে আস্তে রপ্ত করে ফেলি এবং ধৈর্যটা ধরতে শিখে যাই। তো ওভাবেই আমার যতটুকু মনে পড়ে, যে ওভাবেই আসলে আমার সাহিত্য প্রেম আমার অবচেতন মনে ঢুকে যায়, এবং তারপর থেকে আসলে আমি একজন সাহিত্যপ্রেমী বলে নিজেকে দাবি করি। আর কবি হয়ে ওঠার গল্প আমি জানি না, আমি কবিত্ব কতটুকু জাহির করতে পারবো, বা আমি কবি আদৌ হয়েছি কিনা, বা আমার কথা হচ্ছে আমি জীবনে একটা কবিতা যেন লিখে যেতে পারি, যে কবিতাটি আমি না থাকলেও যেন কবিতাটি প্রাঞ্জলতা হয়, কবিতাটি অর্থবৃদ্ধি এবং প্রাঞ্জলতার মধ্য দিয়ে মানুষের স্মরণীয় হয়ে থাকে, বরণীয় হয়ে থাকে। আমি চেষ্টা করি আসলে লিখতে, লিখে যেতে, লিখছি সেই থেকেই, ছোটবেলা থেকেই লিখছি। আমার আব্বু লেখক সমিতি মহাসচিব হওয়াতে যেটা হয়েছে, আব্বু তো বিভিন্ন পত্রিকায়, জাতীয় পত্রিকায় এগুলি লিখতেন। তো যেটা হয়েছে যে আমার অনেক ছোটোবেলায় আসলে জাতীয় পত্রিকায় লেখা ছাপা হয়ে যায়। আমি সম্ভবত 5-6 পড়ি, বা 4-5-এ পড়ি, এরকম টাইমে একটা ছোট্ট ছড়া, বাংলার বাণী তখনকার সময় খুব জনপ্রিয় একটি পত্রিকা, ওখানে ছাপা হয়ে যায়। তো ওইভাবে ওই ছাপা হয়ে যাওয়ার পরে যে একটা উৎসাহ, ওই স্কুলে নিয়ে যাওয়া পত্রিকাটাই, এবং ক্লাস টিচারদেরকে, সহপাঠীদেরকে দেখানো যে আমার কবিতা ছাপা হয়েছে, তারা বিশ্বাসই করতে পারছিলেন না। হ্যাঁ, তুমি, তোমার কবিতায় জাতীয় পত্রিকা, এটাকে তুমি আসলেও, এইভাবে আসলে আমার ভেতরে আসলে লেখালেখির সত্তাটা চলে আসে। তবে চেষ্টা করছি। পত্রলেখা ঘোষ আপু কমেন্টস করে যাচ্ছেন, অনেক ধন্যবাদ। রেজাউল করিম ভাইয়া, ভালো ভালো শুনতে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ ভাইয়া। তারপর আছেন শাইলা খান,
লিখেছেন স্বাগতম আজকের লাইভে। অনেক ধন্যবাদ আপু, আপনি সাথে থাকেন আমার। লক্ষ্মী আপু লিখেছেন শুনতে পারছি প্রিয় আপু, অনেক ধন্যবাদ শুনতে পারার জন্য আপু। পার্বত্য কাব্যে আপনাকে স্বাগতম, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনাকেও অভিনন্দন, ভালোবাসা, যেহেতু আছেন আমার সাথে। পত্রলেখা ঘোষ আপু, খোকা, শহীদুল খোকা আমার আপু, অনেক ধন্যবাদ শহীদুল খোকা ভাইয়া। একদম তাই, আমি আপনার আপু, আমার ভাইয়া আপনি। শামসুন নাহার রুবাইয়া, শুভকামনা, অনেক ধন্যবাদ আপনাকে। আমার সাথেই থাকুন, আমাকে উৎসাহ দেন। ফরিদ আহমেদ, শুভেচ্ছা প্রিয় কবি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন। রাব্বানি সরকার, অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা প্রিয় কবি, অনেক ধন্যবাদ আপনাকেও, অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় কবি। আচ্ছা, অনেক ধন্যবাদ জেবুন খান। আমাদের সাথে নেটওয়ার্ক সমস্যা, রাব্বানি সরকার, একদম তাই, নেটওয়ার্ক বড্ড বেশি বেরসিক এবং অনেক সমস্যা করে প্রায়শই। তো এবার সেই থেকেই আমি আসলে লেখালেখির জগতে প্রবেশ করেছি। তারপর থেকে আপনাদের সাথে আছি, ভালো লেখার সাথে আছি, লিখিয়েদের সাথে আছি, এবং নিজেকেও চেষ্টায় ব্রত রাখছি লেখালেখির জন্য। তো এ পর্যায়ে আমি একটা ছোট কবিতা পড়ে ফেলি, আরও কথা বলবো আমার সম্বন্ধে। আসলে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে নিজেকে নিয়ে কিছু বলা, এটা আমার মনে হয়। নিজেকে নিয়ে কি বলবো, আসলে কি জানি আমি আমি তো আসলে কিছুই জানি না। কবি বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। আসলে আদ্যান্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আসলে আদ্যান্ত শিখেই যেতে হয়। এমনকি আমার বেবিটার বয়স 5 বছর, আলহামদুলিল্লাহ, ওর কাছ থেকেও আমি প্রতিনিয়তই শিখছি। আচ্ছা, আমি এ পর্যায়ে আমার একটা ছোট্ট কবিতা পাঠ করতে চাই। আমার প্রথম কাব্যগ্রন্থ 2015-তে প্রকাশিত হয় আমাদের গ্রন্থকানন প্রকাশনী থেকে। এই কাব্যগ্রন্থটি মেঘলার সুপ্ত আলো। এই কাব্যগ্রন্থ থেকে আমি আমার প্রথম নিবেদন, আমার স্বরচিত একটি কবিতা পাঠ করছি। কবিতার শিরোনাম জান্নাত। আমি নদীর ছন্দে, গোলাপের গন্ধে ছুটে চলি সদা পতঙ্গের মতো, স্বপ্নীল সাগরের মতো কত শত উদ্বেলিত অশান্ত। আমি চঞ্চল, কভু শান্ত, দিব একদিন জীবন সুখ, যতই বাধা বিপদ আসুক। আমি মুক্ত, বিহঙ্গের মতো, অনাবিল অবিরত। আমি জান্নাত, সুখ সৌরভ, পৃথিবী আমি, আমি গৌরব। ধন্যবাদ। অনুকরণ করার মতো স্বাভাবিক ও সাবলীল বাচনভঙ্গি, এমডি কামরুল হাসান, অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে অনুকরণ আমি করছি, আমি করি সবার, আমি চেষ্টা করি আসলে আপনাদের সাথে তাল মিলিয়ে চলার মতো, যেন সেই সাহস, সেই সেই শক্তি পরম করুণাময় আমাদেরকে দেন। কারণ আপনারা অনেক গুণী মানুষ, অনেক চমৎকার লিখেন আপনারা, আমি জানি। রোকসানা লিখেছেন, স্বাগতম প্রিয় কবি, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সাথেই থাকুন। সুন্দর বাচনভঙ্গি, অনেক ধন্যবাদ। কামনা দেব আপু আছেন আমাদের সাথে, খুব সুন্দর, অনেক ধন্যবাদ কামনা দেব আপু, ভালোবাসা জানবেন। অনেকেই আছেন দেখতে পাচ্ছি, আমি সবার নামই উচ্চারণ করার চেষ্টা করব, আমার সাথেই থাকুন, এবং আমি খুব উৎসাহিত হচ্ছি, উৎসাহ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো পার্বত্য কাব্যের বৈশিষ্ট্য আমার কাছে এটাই প্রাধান্য পেয়েছে, বা এটাই আমি আমার মনে হয়েছে যে এদের স্পিরিচুয়াল যে পাওয়ার অফ বিষয়টা, সেটা হচ্ছে, সেটার ঊর্ধ্বে সেটা হচ্ছে ভালোবাসা, যেই বিষয়টা আসলে কোনো কিছুর মানে সব কিছু ছাপিয়ে যায়। তো ভালোবাসা, আন্তরিকতা এমন একটা জিনিস
যেটা পার্বত্য কাব্যে আছে। এবং আরেকটা জিনিস না বললেই না, অসুস্থ পৃথিবীতে আমরা এখন আছি, এবং আমরা সবাই জানি গত একদিন আগেই, আজকে ঈদের দ্বিতীয় দিন, একদিন আগেই আমাদের পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হলো আলহামদুলিল্লাহ। এবং তারই প্রেক্ষিতে আমি বলতে চাই, এই ঈদ উল ফিতরের ফজিলত, এই ঈদ উল ফিতরের তাৎপর্য, মহিমা বয়ে আনুক সবার হৃদয় সুখ ও আনন্দ, সেই প্রত্যাশায় পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে অসুস্থ পৃথিবী হতে পারে, অসুস্থ সময় হতে পারে, কিন্তু আমরা তো অসুস্থ না। আমরা যারা সাহিত্যপ্রেমী, আমরা যারা সাহিত্যকে ভালোবাসি, আমাদের জন্য সবসময় আসলে এই ক্ষমতাটা, এই শক্তিটা আসলে থাকে যে আমরা আমাদের সৃষ্টিশীল কাজে কিভাবে আমাদের সাহিত্যপ্রেমকে জাগ্রত রাখতে পারবো, একটা লেভেলে রাখতে পারবো। আমি আজকে বারবারই চিন্তা করেছি কোনো অবস্থাতেই আমি যেন ইংরেজি কোনো শব্দ ব্যবহার না করি, কিন্তু চলেই আসছে। এটা ওই যে বলে না, বাঙালিয়ান একটা বিষয়। তো গান দিয়ে শুরু করেছিলাম 2 লাইন, যে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার। আসলে ঘরের ভিতরে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে গেছে আমাদের, মন মানসিকতা অনেক অন্যরকম। তবে থ্যাঙ্কস ফর ইন্টারনেট, থ্যাঙ্কস ফর ফেসবুক গ্রুপস, সংগঠন, লেখালেখি লিখিয়ে বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা, সবাইকে। কারণ ওনাদের জন্য আসলে বাঁচা যাচ্ছে আলহামদুলিল্লাহ, ওনাদের জন্য থাকা যাচ্ছে, ওনাদের জন্য বা এই সমস্ত বিষয়গুলির জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি এ পর্যায়ে একটি কবিতা পাঠ করতে চাই। আমার খুব প্রিয় একজন কবি হাসান মঞ্জু ভাইয়া। উনি একাধারে একজন কবি, একজন সঙ্গীত বিশেষজ্ঞ, আমরা সবাই জানি, সুরকার, গীতিকার, এবং সেই সাথে খুব ভালো মনের, খুব ভালো মানের একজন মানুষ। আমাদের পার্বত্য কাব্যেরও কিন্তু উনি একজন বিশিষ্ট জন, বিশিষ্ট প্রতিনিধি। তো আমি হাসান মঞ্জু ভাইয়ের একটি কবিতা পাঠ করব। কবিতাটির শিরোনাম মেঘ। আমার অসম্ভব পছন্দের একটি কবিতা, আমি কবিতাটি পাঠ করছি। দলছুট এক ছোট্ট মেঘ থমকে ছিল জানালাটায়, সঙ্গীদের দুরন্ত বেগ ঠিক যেরকম মিছিল যায়। মেঘের পায়ে সোনার নূপুর বাজিয়ে শোনাতো নিত্যদিন, আলসে মাখা উদাস দুপুর খুনসুটি ভরা অন্তহীন। মেঘ বলে সামান্য জল, নাইবে কি তোমার পাড়া, আমার বাড়ি যে মফস্বল, আমার চাই শ্রাবণ ধারা। ছোট্টবেলার ভেজা দুপুর, মেঘ বালিকা আর বন্ধু নয়, তার কাফেলা অনেক দূর, সবার মতোই সে স্মৃতিময়। কি দারুণ কবিতা, আমি পাঠ করলাম, চেষ্টা করলাম। আচ্ছা, আমার সাথে অনেকেই আছেন। রোকসানা আপু লিখেছেন, স্বাগতম প্রিয় কবি, অনেক ধন্যবাদ। আছেন আচ্ছা, আমার সাথে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, সারাবিন্তি বড়ুয়া লিখেছেন, বেশ সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপু, আপনি সুন্দর দৃষ্টি দিয়ে দেখছেন, তাই সুন্দর লাগছে আপনার কাছে। আছেন শায়লা খান, আমরা সবাই আছি আপনার সাথে আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক সাহস পাচ্ছি, উৎসাহিত হচ্ছি, আমার সাথেই থাকুন আপু।
কামনা আপু লিখেছেন, কামনা দেব আপু লিখেছেন, ভীষণ সুন্দর লাগছে তোমাকে। অনেক ধন্যবাদ আপু। আপনাদের জন্যই আসলে আশা আজকে, আপনাদের উৎসাহ, আপনাদের ভালোবাসায়, আপনাদের চাওয়ায় আমাকে যে এই আমন্ত্রণ জানানো হলো, আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো লাগছে। কামনা আপু আমাদের সাথেই থাকুন, শাইলা আপু আমাদের সাথেই থাকুন। বাহ, খুবই সুন্দর আলোচনা। আপনার কবি হয়ে ওঠার গল্পটা সবটা শুনে ভীষণ মুগ্ধ হলাম প্রিয় আপু। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি কি আসলে কবি হতে পেরেছি কিনা আমি জানি না, তবে আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই ইনশাআল্লাহ একদিন কবি হলেও হতে পারি। আচ্ছা, নান্টু বড়ুয়া লিখেছেন, স্বাগতম কবি, ঈদের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকে ঈদের শুভেচ্ছা। সাথেই থাকুন আমাদের। কামনা আপু লিখেছেন, ঈদ মোবারক, ভেরি ঈদ মোবারক আপু তোমাকেও। শামসুর নাহার রুবাইয়া লিখেছেন, লাভ ইউ টু আপু, লাভ ইউ টু। রেজাল করিম দারুণ আলোচনা করছেন, অনেক ধন্যবাদ রেজাউল করিম ভাইয়া। এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ এই জন্য যে পার্বত্য কাব্যের মতো এত স্নিগ্ধ, স্পষ্ট, সুন্দর একটি সংগঠন আমাদের জন্য উপহার দিয়েছেন আপনি, এবং চমৎকারভাবে চালিয়ে যাচ্ছেন। আমরা সবাই জানি সেই 1917-তে 2017-তে এই পার্বত্য কাব্যের জন্ম, এবং সেই থেকে আজ অবধি চমৎকারভাবে আসলে পরিচালনা করে যাচ্ছেন পরিচালক কমিটি। আমাদের সাথে আরও যুক্ত আছেন রাবেয়া আক্তার, স্বাগতম কবি, আপনাকেও স্বাগতম, শুভেচ্ছা, আমার সাথেই থাকুন। খুবই সুন্দর কবিতা আর আবৃত্তির দুটোই অসাধারণ। লক্ষ্মী আপু লিখেছেন, অনেক ধন্যবাদ আপু। জেবুন খান, সুন্দর উপস্থাপনা, অনেক ধন্যবাদ। আমি কোনো কথা কই না, চুপ কইরা রইছি। আমজাদ হোসেন। আচ্ছা, আমজাদ হোসেন ভাইয়ার একটা কথা আমি বলি। আমি আরেকটা বিষয় আমজাদ হোসেন ভাইয়ার পর্যন্ত রাখলাম, আমি পরবর্তীতে আরও কমেন্টস পড়ব। আমজাদ হোসেন ভাইয়া, আমি চাকরি করি, আপনাদেরকে আগেই বলেছি, একটা ইউনিভার্সিটিতে আছি আমি প্রভাষক হিসেবে, লেকচারার যাকে বলে। সেই সাথে এই যে লকডাউন, এই 2 বছর রানিং, আমি আরেকটা কাজ করছি, 4টা চ্যানেলের সাথে আমি চুক্তিবদ্ধ হলাম এবং কাজ করছি। আমি কেপিআর, বাচ্চাদের একটি সংগঠন, কেপিআর এর সাথে যুক্ত আছি। তারপর আছি চাঁদের হাট, রফিকুজ্জামান দাদু ভাইয়ের, সবাই জানেন চাঁদের হাট একটি সংগঠন, অনেক আদি সংগঠন। ওই সংগঠনটির সাথেও আমি চুক্তিবদ্ধ হয়েছি এবং অনলাইনে কাজ করছি। অনলাইনে কাজ মানে অনলাইন ভিত্তিক যে সাহিত্য সভাগুলি হচ্ছে তাদের আমি সেখানে পরিচালনা করছি এবং অর্গানাইজ কমিটিতে আছি। সেই সাথে আছি BNN92.com-এর পক্ষ থেকে, আমি সহ পরিচালক হিসেবে কাজ করছি এই বিগত রানিং 2 বছর যাবৎ। আরও বাংলাদেশ আধ্যাত্মিক সাহিত্য পরিষদে আমি আছি, কাজ করছি। কবি ও কবিতার ভুবন আরেকটি সংগঠনের সাথে কাজ করছি, সাপ্তাহিক লাইভ প্রোগ্রামগুলি করছি এবং উপস্থাপনায় আছি, সমন্বয়ক হিসেবে কাজ করছি। সেই সাথে অন্তরঙ্গ আমার একটি ম্যাগাজিন অনুষ্ঠান হচ্ছে, মাসে 2টি ম্যাগাজিন অনুষ্ঠানে অন এয়ারে যাচ্ছে, আপনাদের ভালোবাসায় কাজ করছি। তো এই যে আমি কাজ করছি, কোনো একটা সময় আমাদের আমজাদ হোসেন ভাইয়া আমার গেস্ট হিসেবে একটা অনুষ্ঠানে আসেন, এবং আমজাদ হোসেন ভাইয়ার আরেকটা নাম হচ্ছে পাপি, আমরা সবাই জানি। তো আমি ভাইয়াকে, আসলে এটা আমি লোভ সামলাতে পারিনি, আমি ভাইয়াকে জিজ্ঞেসই করে ফেলেছিলাম একটা অনুষ্ঠানে যে ভাইয়া আপনার নাম পাপি কেন? তারপর ভাইয়া খুব চমৎকারভাবে এটা এক্সপ্লেন করেন, খুব ভালো লেগেছিল আমাদের। তো আমজাদ হোসেন ভাইয়া, আপনি কেন কথা বলবেন না, চুপ করে রইছি কেন বললেন? এটা আপনার চুপ করে থাকা যাবে না, আপনার কথা বলতে হবে আমার সাথে। আচ্ছা, আমাদের সাথে আছেন নান্টু বড়ুয়া, চমৎকার ও সুন্দর আবৃত্তি। অনেক ধন্যবাদ ভাই, আপনাদের উৎসাহ পেয়ে আসলে আমি খুবই আপ্লুত। আমাদের সাথে আছেন সুখদেব রয়, অসাধারণ, অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। আচ্ছা, জয়তাসনা পাল লিখেছেন, অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল কবি। অনেক ধন্যবাদ আপু, আমাদের সাথেই থাকুন। রোকসানা
আবিদা লিখেছেন, দারুণ গুছিয়ে কথা বলেন কবি, অনেক ধন্যবাদ, চেষ্টা করছি। আমজাদ হোসেন, জান্নাত হলো বেহেশত, সেখানে খুব সুখ, দেখেই ভালো মনে হয়। আমজাদ ভাইয়া, তাই বুঝি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাসান মঞ্জু, নান্দনিক উপস্থাপনা, অনেক ভালোবাসা নিবেন, কৃতজ্ঞতা রইল। প্রিয় কবি, আপনার কবিতা পাঠ করলাম আমি কিছুক্ষণ আগেই, আশা করি ভুল ত্রুটি মার্জনীয় এবং ভালো লাগবে আপনার। সুন্দর আবৃত্তি। শ্রাবন্তী বড়ুয়া লিখেছেন, সুন্দর আবৃত্তি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমি আবৃত্তি করতে পারি না, আমি চেষ্টা করছি পাঠ করার। কি একটি অ্যালার্মের মতো আওয়াজ হচ্ছে কবি, ওটা বন্ধ করলে ভালো হতো। অ্যালার্মের মতো কি আওয়াজ হচ্ছে আমি জানি না। আমি আসলে আমার পিসি থেকে বসেছি আজকে, সম্ভবত এখান থেকেই সমস্যা হচ্ছে, একটু কষ্ট করে শুনে নেন ভাইয়া। রাব্বানি সরকার, খুব সুন্দর উপস্থাপনা, অনেক ধন্যবাদ, প্রাণিত হলুম। হাসান মঞ্জু ভাই, বরাবরই ভালো লেখেন, আমার খুব প্রিয় কবি, একদম তাই, আমারও খুব প্রিয় কবি। এবং সবাই পার্বত্য কাব্যে যারা লিখেন, আমি দেখছিলাম আজকে সকালেও দেখেছিলাম, গতকালও দেখলাম, এত এত নান্দনিক এবং এত চমৎকার সৃষ্টিশীল লেখনী তাদের, খুব ভালো লেগেছে, চমৎকার লিখেন সবাই। আমজাদ ভাইয়া কিন্তু চমৎকার গান লিখেন, আমি জানি। আমজাদ ভাই অসাধারণ লিখেন। শায়লা খান, খুব সুন্দর লেখা ও আবৃত্তি, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপু। আমজাদ হোসেন, কষ্টটা অনেক ভালো লাগার, কণ্ঠটা অনেক ভালো লাগার, অনেক ধন্যবাদ ভাইয়া। আমার কবিতা প্রাণ পেল তোমার আবিষ্ট করা কণ্ঠে, প্রিয় কবি, প্রিয় বাচিক শিল্পী হাসান মঞ্জু ভাইয়া, আলহামদুলিল্লাহ, আমি অনেক 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 খুশি এবং ধন্যবাদ ভাইয়া। হাসান মঞ্জু ভাইয়ার সাথে আমার সেই প্রেক্ষিতে ওই যে বলছিলাম যে অনলাইনে আমি বেশ কিছু কাজ করছি আপনাদের ভালো লাগায়, ভালোবাসায়। তো হাসান মঞ্জু ভাইয়ের সাথেও আমার সুযোগ হয়েছিল একবার অনলাইনে একটি লাইভ প্রোগ্রামে অনুষ্ঠান করবার, অসাধারণ লিখেন, পেলাম শেষে, অভিনন্দন। এম এ মালিক ভাইয়া, অনেক ধন্যবাদ ভাইয়া, আলহামদুলিল্লাহ আপনি পেয়েছেন। শুভরাত্রি মালিক, জি ভাইয়া, আমি আপনাকে চিনতে পেরেছি, দেখতে পাচ্ছি। রেজাউল করিম, চালিয়ে যান বস। আচ্ছা রেজাউল করিম ভাইয়া, সুপ্রিয়া, সুন্দর উপস্থাপন। শায়লা খান, অনেক ধন্যবাদ, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আমি একটু একটা কবিতা, রেজাউল করিম ভাইয়ার একটা কবিতা পড়ে ফেলি, আপনারা কি বলেন? রেজাউল করিম ভাইয়া আমাদের জন্য এত অসাধারণ অসাধারণ কবিতা লিখেছেন এবং এত অসাধারণ একটি সংগঠন ক্রিয়েট করেছেন, যে সংগঠনটি উপজীব্য আমি আগেই বলেছি, ভালোবাসা, কেবল ভালোবাসা। তো আমি রেজাউল করিম ভাইয়ার অনেক ভক্ত এবং তার কবিতা আমার এত ভালো লাগে, উনি সমসাময়িক বিষয় নিয়ে বেশি লিখেন এবং মানুষ নিয়ে, মনুষ্যত্ব নিয়ে তার চমৎকার লেখাগুলি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। মনুষ্যত্ব গেল কই, এরও এমনি একটি কবিতা আমি পাঠ করছি, কবিতার নাম মনুষ্যত্ব গেল কই, কবি আমাদের সবার প্রিয় কবি রেজাউল করিম ভাইয়ার একটি কবিতা। আর ভাইয়া কিন্তু তার কবিতার নাম লিখেন MR K মিন্টু। আচ্ছা, তো মিন্টু ভাইয়ার একটি কবিতা পড়ছি। রেজাউল করিম ভাই, আপনার আরেকটা নাম মিন্টু আমরা বুঝতে পেরেছি, এটা আপনার নিক নেম সম্ভবত, আমরা জেনে গিয়েছি। আচ্ছা, পাঠ করছি কবি রেজাউল করিম ভাইয়ার কবিতা মনুষ্যত্ব গেল কই। খুব ভালো আছি, খুব ভালো আছি, বলতে পারছি না, সময়ের আহ্বানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি, চোখের সামনে হর হামেশাই ঘটে যাচ্ছে অনেক কিছু, শুধু বলতে না পারবার অপেক্ষাটা, আক্ষেপটা ক্রোধ হয়ে বাসা বেঁধে আছে বুকের ভেতর। অজ্ঞাত আসামির তালিকায় নিজের নাম উঠে যেতে পারে ভয়ে, যে মানুষ পালিয়ে যায় মাঠ থেকে, প্রতিপক্ষকে তার ইচ্ছে মতো খেলবার সুযোগ দিয়ে। ইদানিং ইদানিং আমিও সে দলের একজন। রক্তের নদীতে স্নান করতে গিয়ে যে বুলেট হারিয়ে যায়, তাকে খুঁজে পেলে একবার জিজ্ঞাসা করো
তার কষ্ট কোথায়? যে দর্জি কাফনের কাপড় কেটে দেয় তাকে বলে দিও সে যেন ক্লান্ত না হয়। সাদা কাপড়ের অকাল পরতে পারে পৃথিবীতে। সাদা কাপড়েরও অকাল পড়তে পারে পৃথিবীতে। খুবই বিষয়ভিত্তিক এবং বর্তমান পরিস্থিতির আলোকে চমৎকার একটি কবিতা, মনুষ্যত্ব গেলুকে। এই যে এত কিছু হচ্ছে আমাদের, এই মানুষ মারা যাচ্ছে এই প্যান্ডামিক সময়ে, তারপর এই যে অনেক ফ্যামিলি, অভাবগ্রস্ত ফ্যামিলি খেতে পারছে না, বা অনেকে বাজারে করার পয়সা নেই, অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও একটা ভালো মন্দ খাবার কিনে খেতে পারছে না। এই যে অভাব অনটন, এত মারা যাচ্ছে মানুষ, এত অসুস্থতা, পৃথিবী অসুস্থ, সব কিছু হচ্ছে, কিন্তু আমাদের মনুষ্যত্বর কতটুকু পরিবর্তন আমরা করতে পারছি, করেছি? আমাদের মনুষ্যত্ব কি আদৌ ফিরেছে? তারপরও ধর্ষণ হচ্ছে, তারপরও অরাজকতা হচ্ছে, রাজনৈতিক বিষয়, ভয়, দাঙ্গা, হামলা, মামলা, একটার পর একটা বাজে কত খবর আমরা পাচ্ছি, প্রতিনিয়তই পাচ্ছি। আমাদের মনুষ্যত্ব আসলে কোথায় গেল? এখানে কবি চমৎকারভাবে বলেছেন, দর্জিকে বলেছেন যে তুমি ক্লান্ত হয়ে যেও না, কাফনের কাপড়, সাদা কাপড় অভাব পড়তে পারে। এই যে চমৎকারভাবে প্রকাশ, অসাধারণ লাগলো, মর্ম স্পর্শ করলো। তো আমি চেষ্টা করলাম। আচ্ছা, রবিউল করিম ভাই লিখেছে, কৃতজ্ঞতা বস, অনেক ধন্যবাদ। বস বলছেন কেন ভাইয়া? আচ্ছা, এম এ মালিক মোহাম্মদ ভাইয়া লিখেছেন, অভিনন্দন কবি মেঘলা জান্নাতকে। অনেক ধন্যবাদ ভাইয়া, পাশেই থাকেন, আমি অনেক সাহস পাচ্ছি, আমার ভাইও আছেন এম এ মালিক মোহাম্মদ ভাইয়া। রাব্বানী সরকার লিখেছেন, প্রিয় কবি হাসান মঞ্জু ভাই আমাদের সকলের শ্রদ্ধার পাত্র। একদম তাই, হাসান ভাই এমনই, মঞ্জু হাসান ভাই এমনই একজন মানুষ। আমি মোল্লা মোহাম্মদ রেজাউল করিম মিন্টু। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি মোল্লা মোহাম্মদ রেজাউল করিম মিন্টু, আমরাও জেনে গেলাম আপনার অ্যাকচুয়াল নামটা। শায়লা শায়লা খান, আমাদের বিগ বস বরাবরই অসাধারণ লিখেন। একদম তাই, বিগ বস, আপনি রেজাউল ভাইয়ের কথা বলছেন, একদম তাই, রেজাউল করিম ভাইয়া সবসময় খুব ভালো লিখেন। আমজাদ হোসেন, এখনো একটি রুমাল খুঁজেন আমাদের রেজা ভাই। আচ্ছা, আমি এটা বুঝি নাই আমজাদ ভাইয়া, আপনি কি বলতে চেয়েছেন? মিন্টু ভাইয়ের কবিতা আজ প্রাণ পেল মালিক, একদম জানি না প্রাণ পেয়েছে কিনা, ভুল ত্রুটি মার্জনীয় রেজাউল ভাইয়া। আমি চেষ্টা করলাম আপনার একটি কবিতা পাঠ করতে। হাসা কথাই কইছেন কবি আমজাদ হোসেন। আচ্ছা, আমি জানি না এখানে শায়লা আপু এবং আমজাদ ভাইয়ের কথোপকথন হচ্ছে, কি প্রসঙ্গে কথা বলছে আমি কিন্তু বুঝতে পারিনি। আচ্ছা, আমাকে একটু অ্যালার্ট করে দিবেন, 1 ঘন্টা হলেই আমি বিদায় নিব। আচ্ছা, নান্টু বড়ুয়া লিখেছেন, অতুলনীয় রেজা বসের কবিতা অসামান্য পাঠ, শুভ কামনা দুজনের জন্য। অনেক ধন্যবাদ ভাইয়া, খুব ভালো লাগলো আপনার কমেন্টস, আমার সাথেই থাকুন। রেজার লেখা এটা আমার খুব প্রিয় কবিতা, তেমনি আচ্ছন্ন করা আবৃত্তি। অনেক ধন্যবাদ হাসান মঞ্জু ভাইয়া, আপনার উৎসাহ, মানে আপনার কমেন্টসে অনেক বেশি উৎসাহ খুব পেলাম। মিন্টু ভাইয়ের কবিতা দারুণ আবৃত্তি করেছেন প্রিয় আপু। লক্ষ্মী আপু লিখেছেন, অনেক ধন্যবাদ লক্ষ্মী আপু, আমার সাথেই থাকুন, আমি খুব উৎসাহিত বোধ করছি। এম এ মালিক, এত কষ্ট করে আমরা ভুলে থাকতে চাই কবিতা পড়ে। হ্যাঁ, একদম তাই, কবিতা এমন একটি প্রাঞ্জল শক্তি বহন করে যে কবিতা মানুষকে উজ্জীবিত করে, সজ্জীবিত করে, এবং তারুণ্য ধরে রাখতে কিন্তু সাহায্য করে। কারণ আমি সবসময়ই শুনেছি বা বলি, জানি, মানি, সেটা হচ্ছে কবিদের কখনো বয়স বাড়ে না। কত মজার একটা বিষয় না? কবিদের কখনোই বয়স বাড়ে না। কার কেন বাড়ে না, কেন বলি এই কথাটি? একটা ছোট্ট যুক্তি যদি দাঁড়া করাই, সেটা হচ্ছে
একজন কবিই পারেন তার কবিতায় প্রকাশ করতে তার শৈশব, তার কৈশোর, তার যৌবন, তার প্রেম, তার অপ্রেম, তার দ্রোহ, তার বিদ্রোহ, সব কিছু। তাই কবিদের কখনোই বয়স বাড়ে না। একটা গান আছে না, একটু শুনাই 2 লাইন, প্রসঙ্গটা যেহেতু এসেই গেছে। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, সেই বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। যাইনি তোমার চাচার বাড়ি, বাইয়ের ঘাটে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। ঠিক তেমনি কবিরা ভাবুক হয়, আর ভাবনায় কবিরা সবসময় তারুণ্য ধরে রাখতে পারে। তারপর এখন শিমলি চৌধুরী আপু চলে আসছে, কেন দেরি হলো? অবশ্যই আপুর জরিমানা ধরা হবে। কেন আপুর দেরি হলো? অবশ্যই আপুকে জরিমানা করা হবে। শিমলি চৌধুরী আপু, দুঃখিত দেরি হওয়ার জন্য। দুঃখ করলে লাভ নেই, তোমাকে অবশ্যই 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 জরিমানা ধরা হয়েছে। আচ্ছা, মিন্টু ভাই, আচ্ছা, মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান লিখেছেন চমৎকার আবৃত্তি। অনেক ধন্যবাদ ভাইয়া, অসাধারণ লেখা। বসের কবিতা আগেও পড়েছি। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, একদম তাই, অসামান্য লেখা লিখেন ওনারা। শিমলি চৌধুরী আপু এসেছে, এখনও অনেক সময় আছে কবি, আপনি চালিয়ে যান। শায়লা খান, অনেক ধন্যবাদ আপু, আমি চালিয়ে যাচ্ছি। আপনারাই হচ্ছেন আমার চালিকা শক্তি, তাই চালিয়ে যাচ্ছি। আমি একটা লাইভে ছিলাম বলে আসতে দেরি হলো আপু। ও আচ্ছা শিমলি আপু, তাহলে ঠিক আছে, তাহলে আর জরিমানা ধরা হলো না। স্বাগতম আপু, শিমলি আপু লিখেছেন। আপু তোমাকেও স্বাগতম, তোমাকে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। সত্যিই তাই, একদম তাই। রোকসানা আপু লিখেছেন রেজা ভাইয়ের কবিতা সাধারণ শব্দে অসাধারণ সৃজন। একদম তাই, অসাধারণ। বালিকা এসে গেছে। আচ্ছা, হাসান মঞ্জু ভাইয়া লিখেছেন। মালিক মোহাম্মদ ভাইয়া লিখেছেন যতক্ষণ মেঘলা জানাতে লাইভ ততক্ষণ দুনিয়ার অনেক কিছু ভুলে থাকি। তাই নাকি ভাইয়া? অনেক প্রাণিত হলাম, অনেক ভালো লাগলো বিষয়টা। তাই নাকি? জানতাম না। শুক্রিয়া, শুকর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ গো দাদামণি, একটা লাইভ উপস্থাপনায় ছিলাম। আচ্ছা, বাহ, দারুণ উপস্থাপনা শিমলি আপু, থ্যাংক ইউ আপু, লাভ ইউ। উফ, দারুণ সুন্দর গান গাইলে আপু। লক্ষ্মী আপু, তাই? শুক্রিয়া আপু, আমি গান গাইতে পারি না, একটু গাইলাম। কবিরা কেন আসলে বয়সকে কেন কবিরা ধরে রাখতে পারে, কবিদের কেন বয়স বাড়ে না, তাই আর কি এই গানটা। ওই যে একটা লাইন আছে না, যে সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, তো কবিরা তো আসলে ভাবুক, তাই বয়স বাড়ে না। বুড়ো হয়ে গেলাম, কবি হয়ে হলাম। আচ্ছা, হওয়ার আগেই বুড়ো হয়ে গেলাম, কবি আর হলাম কই। এই যে কবি আমজাদ ভাইয়া লিখেছেন এই কথাটা, একদম না, আপনাদের কাছ থেকে শিখছি আমরা ভাইয়া, এবং আপনারা কবি বলেই আমরাও লেখার সাহস পাই, উৎসাহ পাই। আমজাদ হোসেন ভাইয়া, কি মিষ্টি লাগছে তোমায়। অনেক ধন্যবাদ শিমলি চৌধুরী আপু, আমাকে মিষ্টি লাগানোর জন্য। তুমি আসলে মিষ্টি চোখ দিয়ে দেখছো, তাই মিষ্টি লাগছে। জরিমানার ভাগ চাই আমরা মালিক। একদম না ভাইয়া, কারণ জরিমানা মওকুফ করা হয়েছে, কারণ আপু আরেকটা অনলাইন অনুষ্ঠানে ছিল। আবু রাসেল, দারুণ, অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। কামরুল ইসলাম, গানটা ভালোই লেগেছে, যুক্তিসঙ্গত। আলহামদুলিল্লাহ, আমার যুক্তিটা যে মেনে নিয়েছেন এটা অনেক বড় প্রাপ্তি আমার। রেজাউল করিম, আমার একটা প্রিয় গান, তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ। একদম তাই, আমারও খুব প্রিয় গান, আর মিলে গেছে তো গানটা, এই জন্য আরও বেশি প্রিয়। আচ্ছা, বাহ, শিমলি আপু লিখেছেন লাভ ইউ 2 3 4 5, একদম 100 আপু। পত্র লেখা ঘোষ আপু, গান খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপু। চেষ্টা করলাম হেরে গলায় গান শোনাতে। এত ভালোবাসা কার লাগা? এত ভালোবাসা আসলে কার লাগে? ভালোবাসা সবার লাগা, যারা যারা আছেন সবার লাগা। আমি একটু আমার দেশের ভাষায়, আমি বৃহত্তর ময়মনসিং জেলার মেয়ে, যদিও ময়মনসিংয়ে মানে বলি, কিন্তু আমার থাকা আসলে ঢাকাতেই হয়,
কিন্তু আমি খুব গর্ববোধ করি যে আমি ময়মনসিংহের মেয়ে, নেত্রকোনা আমার দাদা বাড়ি। তো আমি ওই ভাষায় একটু কথা বলবো। মেঘলা আপু খুব মিষ্টি করে কথা বললেন। পত্রলেখা ঘোষ, তাই নাকি আপু? আসলে আমাকে ভালোবাসার চোখ নিয়ে দেখেন তো, তাই মনে হয় আপনার। মেঘলা জানাতের জন্য আর তোমাদের জন্য থ্যাংক ইউ আপু। সুরেলা কণ্ঠ, হাসান মঞ্জু ভাইয়া আপনি বলেছেন আপনি একজন গীতিকার, আমরা সবাই জানি। আপনি বলেছেন সুরেলা কণ্ঠ, তাহলে একটু ট্রাই করব গান গাওয়ার। আচ্ছা, এ পর্যায়ে আরেকটা কবিতা পড়ে ফেলি আমি। আমাদের সবার প্রিয় কবি, কবি মুন্সি কবির ভাইয়ের কবিতা। উনিও আছেন আমাদের পার্বত্য কাব্যে, এবং উনি প্রতিনিধিত্ব করছেন একজন উপদেষ্টা হিসেবে। আসলে পার্বত্য কাব্যের যে কমিটি, কার্যকরী কমিটি, উপদেষ্টা মণ্ডলী, ওনারা সবাই এত বেশি অমায়িক এবং ভালোবাসবার মতো মন মানসিকতা পোষণ করেন যে আসলে ছেড়ে যাবার কোনো অপশনই নেই। যে পার্বত্য কাব্যে যাব না, থাক যাব না, এটার কোনো অপশন নেই। সবাই খুব ভালো, সবাই খুব ভালো বাসা দিয়ে সুপার গ্লুর মতো আটকে রাখতে পারেন, এই শক্তিটা তাদের মধ্যে আছে। তো এবার একটি কবিতা পড়ে ফেলি, আমাদের সবার প্রিয় কবি, কবি মুন্সি কবির ভাইয়ার একটি কবিতা পড়ে ফেলি। কবিতার শিরোনাম শুধু তোমার জন্য। বন্ধু আমার, বিষণ্ণতা কি তোমাকে ছুঁয়ে দেয় কখনো? আমার দীর্ঘশ্বাস তোলপাড় করে তোমার হৃদয়ে শুনতে পাও কি কখনো আমাকে? আমার অবাধ্য ইচ্ছেরা মাঝে মাঝে বিষাদে বেপরোয়া হয়ে ওঠে। স্পর্শের সান্নিধ্যে আমরা ছিলাম কত কাছাকাছি, নিবিড় পরিচর্যায়, সাপনিক আয়োজনে, মুগ্ধতার আবেশে জড়িয়ে রেখেছিলাম আমাদের প্রেম। কত বাঘ বিতক্তা, হুড়োহুড়ি, চেঁচামেচি আর মান অভিমানে ছিল আমাদের সমর্পণ। রেখেছ কি মনে ফেলে আসা স্মৃতির উঠোন? আমি অজান্তেই দাঁড়িয়ে থাকি স্মৃতির দরজায়, চেতনায় স্পর্শে ছিল তুমুল গুঞ্জরণ, ছিল অঢেল স্বপ্নের সুখ। তোমার আছড়ে পড়েছে কি নীল বেদনার ঢেউ? তোমার বুকে আছড়ে পড়েছে কি নীল বেদনার ঢেউ? জন্মেছে কি কোনো দুঃখের নির্মোহ বহতা নদী? বন্ধু আমার, যদি আবার ফিরে আসো কখনো, বসতি করো হৃদয়ে আমার, তবে আমার চাষ করব, তবে আমরা চাষ করব ভালোবাসার দাক্ষার বাগান। মারিয়ে দেব সব বিষণ্ণতা, ভালোবাসার ব্যবধান। আমি প্রতীক্ষায় থাকব অনন্তকাল, শুধু শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। ধন্যবাদ। পাঠ করছিলাম প্রিয় কবি, কবি মুন্সি কবির ভাইয়ার একটি কবিতা, খুব পছন্দের একটি কবিতা। আমি জানি না কেমন পাঠ করতে পারলাম, চেষ্টা করলাম। বাসায় আসলে আমি একটু বলে দিই, আজকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে বাসায় আজকে অনেক মেহমান আমার, ঈদ উপলক্ষে এসেছে আজকে অনেক মেহমান। আমি জাস্ট মেহমানদের কাছ থেকে ছুটি নিয়ে আপনাদের সাথে আসলাম, এই আর কি। সাবলীল উপস্থাপনা, ভালো লাগছে। আনু মাঝি, অনেক ধন্যবাদ, প্রাণিত হলাম। মুগ্ধতা একরাশ, শায়লা খান, অনেক ধন্যবাদ আপু, সাথেই থাকবেন। খুব ভালো লাগছে আসলে আপনাদের উৎসাহ, শায়লা আপু, আপনাদের এভাবে থাকা, আমার সাথে থাকা, এই 1 ঘন্টা সময় ধরে থাকবেন, আছেন এবং এই যে কমেন্টস করছেন, আমি প্রচুর উৎসাহ পাচ্ছি। মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, মেঘলা আপুর আবৃত্তি যেমন সুন্দর, হাসিটা ঠিক তেমনই মিষ্টি। অনেক ধন্যবাদ ভাইয়া, শুক্রিয়া আপনাকে। রেজাউল করিম, আই গেইয়ে আর বদ্দা,
আচ্ছা, এটা কি কোন ভাষা আমি জানি না, আমি কিন্তু এত ভাষা বুঝি না। ঠিক আছে রেজাউল ভাই। আচ্ছা, বুঝলে বালা কথা। আচ্ছা, এটা বুঝেছি। আর বদ্দা নান্টুও আছে। আচ্ছা, অভিনন্দন, এসে গেছি আপু। অনেক ধন্যবাদ মুন্সি কবির ভাইয়া। মুন্সি কবির ভাইয়ার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমি আপনার একটা কবিতা পড়েছি সাহস করে। জানি না কেমন হয়েছে, আপনার ভালো লাগলে আলহামদুলিল্লাহ, নিজেকে ধন্য মনে করব। বাহ, মুগ্ধ হয়ে শুনছিলাম। শিমলি আপু, অনেক ধন্যবাদ শিমলি আপু। আনুমা জি, অচিরেই পার্বত্য কাব্যের লাইভে চড়ুই পথিককে দেখতে চাই। চড়ুই পাখিকে দেখতে চাই। আচ্ছা, চড়ুই পাখিকে আমি জানি না কাকে চড়ুই পাখি বলা হচ্ছে। শুধু তোমার জন্য। ফজল আহমেদ রাজ ভাইয়া লিখেছেন, একদম তাই, কবিতার শিরোনাম শুধু তোমার জন্য। ওকে, আচ্ছা আচ্ছা। সুন্দর আবৃত্তিশৈলী, অনেক ধন্যবাদ মুন্সি কবির ভাই। আলহামদুলিল্লাহ, আপনার ভালো লেগেছে, যেন আমারও ভালো লাগছে। নান্দনিক পাঠ লোকমান হোসেন, অনেক ধন্যবাদ। মুগ্ধ হয়ে শুনলাম মুন্সি দাদামণির কবিতা ও তোমার আবৃত্তি, অনেক ধন্যবাদ আপু। শিমলি আপু, অনেক উৎসাহিত হলাম। মুন্সি কবির ভাইয়ার লেখা আমার প্রিয়, একদম তাই আমজাদ ভাই, আমারও খুব প্রিয়, ভীষণ সুন্দর কবিতা লিখেন। আচ্ছা, এটা চিটাগাংয়ের ভাষা, আচ্ছা বুঝতে পেরেছি। তবে আমি মিস করে ফেলেছি। আমি আসলে দাওয়াত পেয়েছিলাম যখন পার্বত্য কাব্যের অনুষ্ঠানটা, লাস্ট অনুষ্ঠানটার, কিন্তু কেন আমার যাওয়া হলো না। আমি দাওয়াতটা পেয়েছিলাম কবি ও কবিতা ভুবনের পক্ষ থেকে, আমাদের সবার প্রিয় ভাইয়া, আমাদের ক্রিয়েটার ভাইয়া, উনি আমাকে বলেছিলেন যে মেঘলা আপু যাবেন কিনা, আমরা অনেকেই যাচ্ছি। তো আমি যেতে পারিনি, সম্ভবত আমার তখন এক্সাম ছিল, আমার ইউনিভার্সিটিতে এক্সাম ছিল, তাই যেতে পারিনি। কিন্তু তারপরে ফিডব্যাক যখন পেয়েছি, ইভালমাস আপু, তারপর আমাদের যে সাংগঠনিকভাবে যত কবিরা গিয়েছেন, সংগঠকরা গিয়েছেন, তাদের ফিডব্যাকগুলি যখন পেয়েছি, এত আফসোস লেগেছে কেন আমি প্রোগ্রামটাতে যেতে পারিনি। অসাধারণ একটি প্রোগ্রাম ছিল পার্বত্য কাব্যের, এবং আমি শুনেছি, জেনেছি। তবে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি এবং আবারও যদি এরকম অনুষ্ঠান হয়, অবশ্যই আমি কিন্তু যেন দাওয়াত পাই এবং আমি যেন যাই। আচ্ছা, এর পর্যায়ে আমি এখন আমি আমার নিজের ঢোল নিজে পিটায় আমি আমার কিছু কবিতা পড়ব। আশা করি আপনারা সাথেই থাকবেন। আচ্ছা, আমি কি মেঘলা জান্নাতের একটা কবিতার অনুরোধ করতে পারি? ডেফিনেটলি মালিক ভাইয়া, আপনি কবিতার অনুরোধ করতে পারেন। মেঘলা জান্নাত আপু আবৃত্তি মানে ভিন্ন রকম স্বাদ, অনেক ধন্যবাদ মুন্সি কবির ভাইয়া। শিমলি আপু, বাহ, অনেক ধন্যবাদ, অভিনন্দন রইল। মোহাদাত চৌধুরী, মুসাদাত চৌধুরী লিখেছেন, অভিনন্দন রইল, অনেক ধন্যবাদ। মন ছুঁয়ে যাওয়া প্রতিটি উচ্চারণ। অনু মাঝি, অনেক ধন্যবাদ, আমি অনেক অনেক প্রাণিত হচ্ছি এবং উৎসাহিত হচ্ছি। বেশ সুন্দর আবৃত্তি করেছেন আপু। মুন্সি কবির ভাইয়া, অনেক ধন্যবাদ। সুন্দর আয়োজন, একদম তাই, সুন্দর আয়োজন। এবং আমরা প্রতিনিয়তই এই যে লাইভ প্রোগ্রামগুলির মাধ্যমে অনেক প্রথিতযশা কবি, সাহিত্যিক এবং লিখিয়ে বন্ধুদের কবিতা পাঠ শুনছি। আমি এ পর্যায়ে একটি কবিতা পাঠ করছি, আমার স্বরচিত। তো কবিতাটি, এটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। আচ্ছা, কাব্যগ্রন্থ নিয়ে একটু বলি। আমার এ পর্যন্ত 5টি কবিতার বই প্রকাশিত হয়েছে। গ্রন্থকানন প্রকাশনী থেকে মেঘলার সুপ্ত আলো প্রথম কাব্যগ্রন্থ, দ্বিতীয় কাব্যগ্রন্থ 2016-তে মেঘলার কাব্য খেয়াল, এটা দ্বিতীয় কাব্যগ্রন্থ আমার, দোয়েল প্রকাশনী থেকে। আমার তৃতীয় কাব্যগ্রন্থ সপ্তশৈলী, এবং আরও বেশ কিছু কাব্যগ্রন্থ, আমি 3-4টা কাব্যগ্রন্থ আমি সম্পাদনার কাজ করেছি, আমি জানি না কতটুকু ভালো হয়েছে। এই তো আমি এ পর্যায়ে আমার তৃতীয় কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করছি, তোমার কবিতায় আমি কোথায়। এটা মূলত কবিদেরকে উদ্দেশ্য করেই লেখা আমার। আশা করি আপনাদের ভালো লাগবে। পাঠ করছি তোমার কবিতায় কোথায় কবিতাটি।
তোমার কবিতায় আমি কোথায় কবি? তোমার কবিতায় আমি কোথায় কবি? খুব তো নদী, গাছ, ফুল, আকাশ, পাখি, বাতাসকে মিলিয়ে মিশিয়ে লিখেছ কবিতা। কত সুখ, কত প্রিয় অসুখ, আরো কত দিয়েছ মেশানো ব্যথা। স্মৃতিচারণ বর্ণনাতেও আছে কত কথা, কিন্তু কিন্তু আমি কোথায়? ইশারায় দায়গ্রস্ত প্রেম এনেছ, প্রেমের প্রস্ফুটিত পুষ্প এঁকেছ। প্রেমী রূপে কখন কবে মরেছ, দিয়েছ ঢেলে নিজ গায়ে আগুন। ফাগুন সময় কোথায় ছিলে, আর কোথায় কতবার হয়েছ খুন। সবই তো আছে কবিতার শব্দ চয়নে, কেবল আমিই নেই। দ্রোহ আছে, বিপ্লব আছে, আছে স্বপ্নের সমাহার। প্রতিবাদের ভাষায় প্রকাশ করেছ তোমার যত অহংকার। নির্ঘুম রাতের কথা ভাবনায় এনেছ যখন মানবতা। এমনকি পুরাতন তোমার সেই মাইগ্রেনের ব্যথা, সব সব আছে তোমার সাজানো লেখনীতে। কিন্তু আমি কই? স্বর ও ব্যঞ্জন বর্ণযোগে কোনো দ্বন্দ্ব ছাড়াই বদ্ধ পংক্তিতে সাজিয়ে গুছিয়ে প্রাঞ্জলতায় সজ্জিত আবেশ রাশি পাঠক হৃদে বাজিয়ে বাঁশি। বুঝিয়েছ তুমি জবরদস্ত কবি। তোমার কবিতায় আছে তো সবই, কিন্তু কিন্তু তোমার কবিতায় আমি কোথায় কবি? তোমার কবিতায় আমি কোথায় কবি? ধন্যবাদ। চেষ্টা করলাম স্বরচিত একটি কবিতা পাঠ করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, আমি আরেকটু কমেন্টসে যাই। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি হাসলে মাইন্ডসে কয় রেগে আছি তাই হাসি না। মজা লাগলো কমেন্টসটা। ফজলেল আহমেদ রাজ ভাইয়া লিখেছেন। অনন্য সৃজন শায়লা খান আপু অনেক ধন্যবাদ। ভালোবাসা নিবেন, আমার কবিতাটি আপনার ভালো লেগেছে তাই আমি কৃতজ্ঞ। নানান রূপের প্রেমী কবিতাটি কি হবে? হ্যাঁ হবে, আমি চেষ্টা করছি। রেজাউল করিম দারুণ লেখা, পড়লেনও বেশ কবি। অনেক ধন্যবাদ রেজাউল করিম ভাইয়া। আমার সময় বোধহয় শেষ, আমাকে একটু অ্যালার্ট করবেন দয়া করে। আমি এখন আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ থেকে একটি কবিতায় চলে যাই। আচ্ছা, এই তো বেশ আছি কবিতাটি পাঠ করছি। অসাধারণ কবিতা, অপূর্ব আবৃত্তি। হাসান মঞ্জু ভাইয়া অনেক ধন্যবাদ, অনেক প্রাণিত হলাম, উৎসাহিত হলাম। খুব ভালো লাগলো আপনার কমেন্টস পড়ে। হাসান মঞ্জু ভাইয়া, রেজাউল করিম ভাইয়া অনেক ধন্যবাদ। শিমলি আপু বেশ বলেছে, অনেক ধন্যবাদ। পড়ছি এই তো বেশ আছি কবিতাটি, আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ মেঘলার কাব্য খেয়াল বইটি থেকে পাঠ করছি। কিছু প্রেম আছে কখনোই সফলতা পায় না। কিছু কষ্ট আছে যা যা কাউকে বোঝানো যায় না। কিছু ভালোবাসা যেমনি করে বারবার আসে ফিরে। কিছু চাওয়া সাগর সমান কখনোই ভিড়ে না তীরে। কিছু স্বপ্ন থাকে আকাশ কিংবা কিংবা পাহাড়ের মতো বিশাল আকৃতির। কিছু বাস্তবিক ধারণা থাকে জমা আজন্ম দিয়ে আসা প্রকৃতির। কিছু দীর্ঘশ্বাস কেবলই দেয় আফসোস করার একটা মেকি চেষ্টা।
কিছু হাসি, অভিনয় করার প্রয়াসে অজান্তেই নিজেকে করে শ্রেষ্ঠা। এই সব কিছু নিয়েই এভাবেই আমি এবং আমরা সবাই বাঁচি, মনস্থিত বিচরণে, তথাকথিত কিছু আচরণে। এই তো এই তো বেশ আছি, এই তো এই তো বেশ আছি, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। অনেক ধন্যবাদ। আরও 8 মিনিট বাকি, রেজাউল করিম ভাইয়া। আচ্ছা, আপনি আমাকে জানাবেন ভাইয়া কয় মিনিট বাকি এবং কতটুক সময় আছে। আবৃত্তি, চমৎকার আবৃত্তি। আবৃত্তি করতে পারছি কই, পাঠ করছি। পত্রলেখা ঘোষ আপু লিখেছেন, অনেক ধন্যবাদ আপু। সময় একদমই শেষের দিকে, একদম তাই। আমার তো যেতেই ইচ্ছে করছে না শায়লা আপু, আমার তো আরও মনে হয় আরও অনেক কিছু বলার ছিল। আচ্ছা, মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভাই, অসাধারণ অনুভূতি প্রকাশ, কবিতার পরতে পরতে মুগ্ধতা। অনেক ধন্যবাদ। শায়লা খান, বেশ লাগলো, অনেক ধন্যবাদ। আরেকটা কবিতা পড়ি, এটা এবার আমার চতুর্থ কাব্যগ্রন্থ থেকে পড়তে চাই, নাকি অন্য একটা থেকে পড়ব? আচ্ছা, চতুর্থ কাব্যগ্রন্থ থেকে পড়তে চাই, সপ্তশৈলী। সুখানুভব কবিতাটি পাঠ করি। সুন্দর উপস্থাপনে মুগ্ধ হচ্ছে, অনেক ধন্যবাদ শিমলি আপু। সুখানুভব কবিতাটি আমি পরপর 2টি কবিতা পড়ে বিদায় নেওয়ার ঘন্টা বাজছে, আমি জানি, আমি কবিতায় চলে যাচ্ছি। সুখানুভব কবিতাটি পাঠ করছি, স্বরচিত কবিতা। কিভাবে সুখ পাওয়া যায়, কিভাবে সুখ পাওয়া যায়? প্রেমীর গায়ে গন্ধে, অথবা মুখ ফেরানো ভালোবাসার পুরাতন গানের ছন্দে, আকুতি ভরা সস্তা প্রেমের বস্তা ভরা একটা দুর্লভ SMS-এ, নাকি আমাকে প্রয়োজন কারো জীবনী গ্রন্থির পৃষ্ঠার ভাজে ভাজে? কতভাবে সুখে থাকা যায়, যেমন যেমন খুব প্রিয়জনের সান্নিধ্যে, অথবা মজার কোনো লোভনীয় খাদ্যে, মানানসই পোশাকে, পরিপাটি মেকআপে, ব্রেকআপে, নাকি নিজ পকেটে মোটা অঙ্কের ব্যাকআপে? সুখগুলি কোথায় খুঁজি আমি? কোনো রঙ্গমঞ্চের রঙিন ভাঁজ করা ফ্রেমবন্দি পদকে, নাকি হাজারো দর্শক শাড়ির করতালিতে মুখরিত উৎসবে, অথবা টেলিস্কোপে দেখা বিজ্ঞানের জয় যাত্রায়, উন্নত প্রযুক্তি আর সহজলভ্য নেটওয়ার্ক মিডিয়ায়? সুখী হবার প্রয়াস কিভাবে নেব আমি? নিয়ম অনিয়মের দায়হীন ব্যক্তিত্বে, নাকি আমার বহুতল ভবনটির পাশে বস্তির ঘরগুলি থেকে ভেসে আসা ঝগড়ার শব্দে, বা কারো মুখে শোনা কয়ডা টেহা দিবাইন, বালামন্দ খাইতাম, এমন চাওয়ায়? নাকি পার্ক কর্তৃপক্ষের দৃষ্টির অগোচরে বেলাল্লা পনারে লিপ্ত নোংরা অমানসিকতায়? সুখী হব, কিন্তু কিভাবে? মনোযোগী পাঠক বা শ্রোতা হয়ে, আলোচক বা সমালোচক হয়ে, কবিতা লেখার চেষ্টায়, উপযুক্ত পংক্তি বিন্যাসে, সাহিত্য চর্চায়, অথবা কোনো ভালো লাগা কবিতা চুরি করে রাতারাতি লেখ্য সৃষ্টিকর্তা বনে যাওয়ায়? সুখী হতে চাই আমি যেভাবে, সুখী হতে চাই আমি যেভাবে, মহাকাল মহাযুগ ও শতাব্দীর রাজসাক্ষী হয়ে,
অরাজকতার বিরুদ্ধে দাঁড়িয়ে ভুল ভাঙা প্রেমীর মতো আত্মবিশ্বাসী হয়ে, প্রণয়ের তৃষ্ণা বাড়িয়ে, কঠিন বাস্তবতার আবরণ সরিয়ে প্রিয় কবির একটা একটা কবিতা পড়ে সুখী হব এই আমি। প্রিয় কবির একটা কবিতা পড়ে সুখী হব এই আমি। ধন্যবাদ। মনোমুগ্ধকর পংক্তিমালা, অনেক ধন্যবাদ হাসান ভাইয়া। শিমলি আপু ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য, আরও আসার প্রত্যাশায় রইলাম। খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ শিমলি আপু, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ প্রিয় কবি, আপনার ভালো থাকবেন। অনেক ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা মানে আমাদের প্রিয় সংগঠন পার্বত্য কাব্যকে, কারণ এই সংগঠনটি ভালোবাসার শক্তিতে উজ্জীবিত আছে, ইনশাআল্লাহ থাকবেও, এবং ভালোবাসায় সবাইকে এভাবে আবদ্ধ করে রাখবে বলে বিশ্বাস রাখি। খুব ভালো থাকবেন সবাই। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, 1 ঘন্টা সময় শেষ। আমি একটা কবিতা পড়তে পড়তে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে পানি খাবেন, ভালো কাজ করার প্রত্যয় রাখবেন। ভালো কাজ করতে টাকা পয়সা বা সময় বেশি নষ্ট হয় না, ভালো কাজ করতে খুব ছোট ছোট বিষয় নিয়েও আসলে ভালো কাজ করা যায়। তাই আসুন আমরা একটু একটু চেষ্টা করি ভালো কাজ করার। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া করবেন। খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, স্বাস্থ্যবিধি সরকারের বেঁধে দেওয়া মেনে চলার চেষ্টা করবেন। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন, হ্যান্ড স্যানিটাইজার এবং হাত পরিষ্কার রাখবেন, নিজে পরিষ্কার, এবং মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর কেন বারংবার বলি আসলে সবাইকে সচেতন রাখবার জন্য, কারণ আপনাদেরকে ভালোবাসি। তাই অনেক ভালো থাকবেন, শুভরাত্রি। আমি শেষ নিবেদন আমার ছোট্ট কবিতাটি পাঠ করতে করতে বিদায় নেব। খুব ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমাদের জন্য বাঁচতে হবে সবাইকে। ধন্যবাদ সবাইকে। পাঠ করছি ছোট্ট কবিতা, অন্যরকম আপন তুমি, আমার প্রথম কাব্যগ্রন্থ থেকে। তোমার অবহেলা আমার প্রেমের তৃষ্ণা বাড়ায়, তোমার ওই স্বভাব সুলভ অপমানে নিজেকে বিশেষ কেউ বলে মনে হয়। তোমার সেই তাচ্ছিল্য করার চেষ্টা আমার অজান্তেই আমাকে করেছে শ্রেষ্ঠা। তোমার নীরব থাকা ভূমিকার আভাস আমার মাঝে জন্ম দেয় কেবলই বিশ্বাস। তোমার কঠোর চিন্তা চেতনায় আমি ব্যস্ত থাকি আবিষ্কারের নতুন ভাবনায়। তোমার মিষ্টভাষী প্রতারণামূলক আচরণ আমায় জানিয়েছে কি করে মরে গিয়েও বেঁচে থাকা যায় আমরণ। তোমার ওই স্বার্থপর অহংকারী নিভৃত যাপন আমায় বুঝতে শিখিয়েছে তুমি তুমি কতটা আপন। তোমার এমন শত্রু শত্রু ভাব প্রকাশে বারবার আমার এই কচি মন তোমাকে ভালোবাসে, তোমাকেই ভালোবাসে, তোমাকে ভালোবাসে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা সাথে ছিলেন। অনেক ভালো থাকবেন, ভালোবাসায় রাখবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।